বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আজকের বিশেষ নিবেদন ইংরেজ বাংলো। গল্প, গল্পপাঠী ও গল্পের সূত্রধার আমি সৌভিক। শুরু হচ্ছে ইংরেজ বাংলো। রূপনারায়ণ নদের বিরাট একটা চর। গোধূলি বেলায় মাঝিরা নৌকা রেখে তাদের সংসারে ফেরে, পাখিরাও আকাশ ছুঁয়ে তারা বাসায় ফেরে। এ গায়ে শ্মশান বলতে নদীর তীর। মাঝিরা যখন নৌকা নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে বেরোয়, তখন তাদের নাকে পচা মাংসের উৎকট গন্ধ ছাড়া আর কিছুই আসে না। দাহ করার সময় যে অংশ অর্ধ পোড়া থাকত, সেই অংশগুলোকে গায়ের মানুষ পুঁতে দিত সেই নদীর তীরে। পরবর্তী সময় শেয়াল কুকুর সেইগুলোকে মাটি থেকে বের করে ছিঁড়ে ছিঁড়ে খেত। এ গায়ের একদম শেষ প্রান্তে ক্যামেলিয়ন ম্যানর নামের ব্রিটিশ আমলের এক পরিত্যক্ত বাংলো রয়েছে। গায়ের মানুষের কাছে সে বাংলোর সম্পর্কে কিছু বললে তারা ঘাবড়ে যায়। আমি এই গায়ে ট্রান্সফার হয়েছি মাস তিনেক হলো। আমি সৌমক, এখানকারই একটা বিদ্যালয়ের আমি বাংলা শিক্ষক। তবে এখানে এসে আমি যে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হব তা আমার ভাবনারও বাইরে ছিল। দিনটা ছিল শুক্রবার। বিদ্যালয়ের কিছু কাজ সারতে সারতে প্রায় রাত 8টা বেজে যায়। আকাশের গাঢ়ত্ব যেন বেড়েই চলেছে। অগত্যা দেরি না করে সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। মেঘের গর্জন যেন বাড়তেই লাগলো। অন্ধকারের মধ্যে আন্দাজে রাস্তা বুঝে আমি সাইকেল চালাতে লাগলাম। বেশিক্ষণ সেটা আর রইল না। আকাশ কাঁপিয়ে ঝমঝমিয়ে বৃষ্টি নামল। এখনো বহু মাইল পথ বাকি। বৃষ্টির মধ্যে সাইকেল চালিয়ে অতটা পথ যাওয়া বলতে গেলে একদম অসম্ভব। সাইকেলটা নিয়ে একটা গাছের নিচে আশ্রয় নিলাম। মনে হচ্ছে না যে এই বৃষ্টি আর থামবে। বিরক্ত হয়ে পড়লাম। এমন সময় আকাশের ঝলকানিতে দেখলাম সামনে একটা বাংলো রয়েছে। স্বস্তির শ্বাস ফেললাম। বাঁচা গেল। সাইকেলটা নিয়ে এগিয়ে গেলাম সেই দিকে। প্রবেশ পথেই একটা বড় লোহার জং ধরা গেট, কিন্তু ভাগ্যক্রমে গেটটিতে তালাবদ্ধ নেই। গেটটিকে ঠেলা দিলাম। লোহার তীব্র আওয়াজ কানে তালা লাগিয়ে দিল। সাইকেলটা রেখে বাংলোর দরজার সামনে দাঁড়ালাম। পকেট থেকে রুমাল বের করে হাত মুখ থেকে জল মুছলাম। হাত ঘড়ির দিকে তাকাতেই আমি ঘাবড়ে গেলাম। 2 দিন আগে কেনা আমার ঘড়িটা এক জায়গায় থেমে গেছে। বিকট একটা বজ্রপাতে কেঁপে গেল চারিদিক। এই বাংলোয় কেউ থাকে বলে তো মনে হয় না। দরজাটাকে ঠেলতে এক পা এগোবো, এমন সময় দরজাটা আপনা আপনি কড়কড় শব্দ করে খুলে গেল। দরজাটা খুলতেই একটা উৎকট গন্ধে ভরে গেল চারিদিক। ভেতরে আসবেন না সমক বাবু। আসুন আসুন, ভেতরে আসুন। কিছু মুহূর্তের জন্য হৃৎপিণ্ড খাঁচা ছাড়া হয়ে গিয়েছিল। মেঘের ঝলকানিতে দেখলাম যেই লোকটা আমার সামনে দাঁড়িয়ে রয়েছে, সেই লোকটা তার কালো চাদরে তার মুখ ঢেকে রয়েছে। হাতে একটা লাঠি।
বয়সটাও আন্দাজ করতে পারলাম, এই ধরো 60-65 হবে। লোকটার কথা মতো ভিতরে প্রবেশ করলাম। এখানে বসুন, আমি চা নিয়ে আসছি। একটা তক্তার ওপর গিয়ে বসলাম। বাংলোর ভেতরে আলো নেই বললেই চলে। তক্তার পাশে একটা মোমবাতি দেখতে পেলাম। লাইটার ছিল আমার পকেটে, মোমবাতিটাকে ধরালাম। তক্তা থেকে উঠলাম, চারিদিকটা দেখতে লাগলাম। বাংলোটির পূর্বাংশে রয়েছে বিভিন্ন বই, খুব জোর 1000 কিংবা তারও বেশি। দেওয়ালে যা যা পেন্টিং লাগানো রয়েছে তা বর্তমান সময় লাখপতি হবার মতো। বইগুলির কাছে এগোতে লাগলাম। বইয়ের তাক থেকে একটা বই হাতে তুললাম। বইয়ের নাম অস্পষ্ট। আরেকটা বই হাতে তুললাম, সেটারও নাম নেই। আরেকটা বই তুলতে বইয়ের তাকের পিছন থেকে আমার মুখে আলো এসে পড়ল। একটা গুদাম ঘর দেখতে পেলাম। সেখানে ইটের একটা ফাঁক দিয়ে বাইরের আলো এসে পড়ছে। মেঘের ঝলকানিতে যখন গুদাম ঘরটির চারিদিকে আলোয় ভরে গেল, সেই মুহূর্তে যা দেখলাম তা দেখে শরীরের রক্ত যেন মুহূর্তের মধ্যে বরফ হয়ে গেল। শিরদাঁড়া দিয়ে এক হিমশীতল স্রোত নেমে আসতেই শরীরের রোম কুপে কুপে কাটা দিয়ে উঠল। আকাশের ঝলকানিতে দেখলাম গোদাম ঘরটির মেঝেতে মানুষের রক্তমাখা হাড়, গোড়, মাথার খুলি সব ছড়িয়ে পড়ে রয়েছে। আমি শুকনো কাঠ হয়ে দাঁড়িয়ে রইলাম। বাবু, ওই আগুনটা নেভাও, আগুনটা নেভাও। হারু, আগুনটা নেভাও। হঠাৎ হঠাৎ অনুভব করলাম আমার কানের পাশ দিয়ে একটা ঠান্ডা হাওয়া এসে হাতের জ্বলন্ত মোমবাতিটাকে নিভিয়ে দিল। ওখানে বসুন, আমি চা নিয়ে এসেছি। আস্তে আস্তে তক্তাটায় গিয়ে বসলাম এই নিন চা। আর হাত থেকে চাটা নিলাম। দম বন্ধ হয়ে আসতে লাগলো আমার, হাত পা কাঁপতে লাগলো, মাথা ফেটে যেতে লাগলো। চায়ে চুমুক দিলাম। না, এটা চা নয়। একটা আইষ্টে গন্ধ পেতে লাগলাম কাপটা থেকে। চায়ের স্বাদ এরকম হয় না। ভালো করে লক্ষ্য করে দেখলাম যেটা আমার হাতে ছিল ওটা চা নয়, টাটকা রক্ত। ওটা দেখে হাত থেকে কাপটা পড়ে গেল। লোকটার কালো চাদরটা সরে গেল। তারপর দেখলাম এই লোকটার মুখ কোনো সাধারণ জলজ্যান্ত রক্ত মাংসের মুখ নয়, এটা কঙ্কালের মাথা। কি হলো, চা খাবেন না মাস্টার মশাই? আর সামলাতে পারলাম না নিজেকে। প্রাণ বাঁচাতে সর্বশক্তি দিয়ে দৌড় দিলাম বাইরের দিকে। সাইকেলে উঠে জোরে চালাতে লাগলাম সাইকেলটা। পিছন থেকে আসতে লাগলো বিকট হাসির শব্দ। বৃষ্টি থেমে গেছে, কিন্তু বলা বাহুল্য যখন তখন আবার ঝমঝমে বৃষ্টি নামতে পারে। অন্ধকারের মধ্যে দেখতে না পেয়ে একটা গাছে ধাক্কা খেয়ে নিচে নদীতে পারে এসে পড়ি। বাংলোটা থেকে অনেকটা দূরে চলে এসেছি। স্বস্তির শ্বাস ফেললাম। সামনে দেখলাম অনেকগুলো লোক গোল করে বসে রয়েছে। পা খুঁড়োতে খুঁড়োতে সেখানে গেলাম। দাদা, দাদা একটু জল দেবেন? লোকগুলো আমার দিকে তাকালো। আস্তে আস্তে লোকগুলোর মুখে হিংস্র হাসি ফুটে উঠল। তখনই নাকে গেল পচা মাংসের উৎকট গন্ধ। সামনে পোড়া কাঠ দেখে বুঝতে দেরি হলো না যে এটা শুধুমাত্র নদীর পার নয়, এটা এ গায়ের শ্মশান।
বিকট হাসিতে কেঁপে উঠল চারিদিক। আমার আর চলার ক্ষমতা নেই। চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরল না। সে অট্টহাসির তোড়ে শ্মশানের নিভে যাওয়া চিতাগুলোর আগুন হঠাৎ জ্বলন্ত হয়ে জ্বলতে লাগলো। আমার চারপাশের মাটি ফেটে যেতে লাগলো, আর সেই ফাটল দিয়ে বেরিয়ে আসতে লাগলো শত শত কঙ্কালের হাত। এবং সেই হাতগুলো আমার অবশ শরীরটাকে মাটির ভেতরে টেনে নিতে শুরু করল। তারপর আমার কিছু মনে নেই। চোখ খুলল শহরের এক হাসপাতালে। প্রাণ বাঁচলেও ডান পাটাকে বাঁচাতে পারেনি ডাক্তার। সেই দিনের রাতে পাওয়া ভয় এখনো শিরদাঁড়া ঠান্ডা করে দেয় আমার। এতক্ষণ আপনারা শুনছিলেন ছেঁড়া ডায়েরি অডিও স্টোরির ইংরেজ বাংলো গল্প, গল্পপাঠী এবং গল্পের সূত্রধার আমি সৌভিক। এরকম আরো গল্প পেতে সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন এবং মেতে থাকুন রহস্যের কান টান উত্তেজনা।